বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের কুষ্টিয়ায় শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার ঘটনায় স্থানীয় একটি মাদ্রাসার 4 জনকে আটক। আমরা 4 জনকে আটক করা হয়েছে যারা প্রত্যক্ষ জড়িত ছিল এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে যাদের নাম চলে আসছে তাদেরকেও আটক করা হয়েছে। তদন্তে যার নাম বেরিয়ে আসবে তার নামে মামলা হবে। ভাস্কর্যের বিরুদ্ধে বিবৃতিদাতা ইসলামপন্থী রাজনীতিকরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, কিন্তু শেখ হাসিনা সরকার এই বিতর্ক নিরসনে কি পন্থা নিচ্ছে? ভারতে চলমান কৃষক আন্দোলনের প্রতি সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শিখদের বিক্ষোভ সমাবেশ। রয়েছে খেলাধুলোর জগতের গুরুত্বপূর্ণ খবর। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। বাংলাদেশের কুষ্টিয়া শহরে শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে যে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাছে একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। ওদিকে ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে কুষ্টিয়ায় এক বিক্ষোভ মিছিলের সময় বিরোধী বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। কুষ্টিয়া ছাড়াও ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে সাইয়েদা আক্তার। কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের কাছেই একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে ভাস্কর্য বানাতে যে কাঠের পাটাতন তৈরি করা হয়েছে তা বেয়ে 2 জন ব্যক্তি ওপরে উঠে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই একেবারে ওপরের ধাপে পৌঁছে ওই 2 জন ব্যক্তি ভাস্কর্যটির ওপরের দিকে আঘাত করছেন। 2 জনের পরনেই সাদা আলখেল্লা এবং কালো ভেস্ট ছিল এবং 2 জনের মুখই ছিল মাস্কে ঢাকা। রোববার সকাল থেকেই বিষয়টি নিয়ে কুষ্টিয়া শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির বৈঠকে এক পর্যায়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। এরপর বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত হচ্ছে এবং বিকেল পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। বলছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন। 4 তারিখ মধ্যরাত থেকে 5 তারিখ ভোর 6টা বা 4টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তকারীরা জাতির পিতার এই প্রতিকৃতিতে আঘাত করে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে চিহ্নিত করে তাকে যারা চিনতে পারে তাদের দ্বারা শনাক্ত করায়, তারপরে যে জায়গায় তাদের অবস্থান ছিল সে অবস্থান চিহ্নিত করে তাদেরকে ধৃত করা হয় এবং বর্তমানে তাদের 4 জন পুলিশের হেফাজতে রয়েছে। আটক 4 জন ব্যক্তির 2 জন কুষ্টিয়ার জুগিয়া মাদ্রাসা পশ্চিমপাড়া, যেটি স্থানীয়ভাবে মাদ্রাসা পাড়া নামে পরিচিত, সেখানকার মাদ্রাসা ইবনে মাসউদ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। অপর 2 জন ওই একই মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন ওই মাদ্রাসাটি একটি কওমি মাদ্রাসা এবং মহামারীর মধ্যেও সেটি খোলা ছিল। কিন্তু রোববার মাদ্রাসার প্রিন্সিপাল বা অন্য কোনো কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন শনিবার সন্ধ্যা থেকেই কর্তৃপক্ষ পলাতক রয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধেই মামলা হবে। আমরা 4 জনকে আটক করা হয়েছে যারা প্রত্যক্ষ জড়িত ছিল। তারা হলো আবু বকর নাহিদ এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে যাদের নাম চলে আসছে তারা হলো আলামিন আর ইউসুফ। তাদেরকেও আটক করা হয়েছে। যেহেতু তদন্ত চলছে, আমি এইটুকুই বললাম, তদন্ত চলছে, তদন্তের পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তদন্তে যার নাম বেরিয়ে আসবে তার নামে মামলা হবে। দেশের ইসলামপন্থী দলগুলো ঢাকার ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে গত কিছুদিন যাবৎ প্রতিবাদ বিক্ষোভ করছে। জানিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে ইসলামপন্থী দলগুলোর একরকমের টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
এরপর থেকে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সামাজিক মাধ্যমেও চলছে বিতর্ক এবং প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে রোববার সারাদিন কুষ্টিয়া শহরে বিক্ষোভ হয়েছে। তাতে রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনও প্রতিবাদে অংশ নিয়েছে। এতে যোগ দিয়েছিলেন কুষ্টিয়া সম্মিলিত সামাজিক জোটের কর্মী তানিয়া রহমান। গত রাতের থেকে তো আমরা কেউ ঘুমাইনি, মানে এখনো দাঁড়ায় আছি। এই যে মৌলবাদী হামলাটা হলো, 13-14 বছর আগে একটা হয়তো কিছু দেশে অঘটন অরাজকতা করে যেতে পারতো, কিন্তু এখন তো সংস্কৃতির ভিতরে আমরা আছি। তো এই সংস্কৃতিতে এসে মানে মানবাধিকার একটা করতে হলো না। ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। ওদিকে কুষ্টিয়ার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট, মাগুরা, বরিশাল, ঝিনাইদহ, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিলেট আওয়ামী লীগের একজন নেত্রী হেলেন আহমেদ বলছিলেন, বিষয়টি তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। আমার ক্ষুব্ধ করছে এই জিনিসটা, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করে দিয়েছেন, কিন্তু ওনার ভাস্কর্যটা ভাঙ্গা হবে কেন? ওইটা যদি কোনো আলোচনা থাকে, কোনো সমস্যা থাকে, ওনারা বসে আলাপ আলোচনা করবেন। তো ভাঙ্গার দরকারটা কি ছিল? এইটাই আমার একটা অনুভূতি। এর জন্য আমি গেছি যে সবাই যেহেতু যাচ্ছে, কারো বেলা এটা হবে এটা আমরা মেনে নিতে পারি না, বুঝছেন? আমাদের হোক আর অন্য পার্টির হোক আর অন্যজনের হোক। রোববার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সাইয়েদ আক্তার। ওদিকে বাংলাদেশে ইসলামপন্থী দল এবং গোষ্ঠীর যে নেতারা ভাস্কর্য নির্মাণের বিপক্ষে বিবৃতি দিয়েছিলেন, তারা বলছেন যে এখনও তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং এ নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান। বিবৃতিতে স্বাক্ষরদাতাদের একজন বিবিসিকে জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠাবেন। তবে এই বিতর্ক নিয়ে ইসলামী এসব দলগুলোর সাথে মীমাংসায় বসার কোনো ইচ্ছা এখন পর্যন্ত আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। বাংলাদেশের সরকার কিভাবে এই বিতর্ক নিরসনের চেষ্টা করছে বোঝার চেষ্টা করেছেন আমাদের সংবাদদাতা মুন্নি আক্তার। রাজধানীর ধোলাইপাড় এলাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্কের জেরে শনিবার যাত্রাবাড়ি মাদ্রাসায় বৈঠকে বসেন ইসলামী চিন্তাবিদরা। বৈঠক শেষে ভাস্কর্য নির্মাণ ইসলামে নিষিদ্ধ উল্লেখ করে এ বিষয়ে 5 দফা একটি প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে আজ যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি বিবিসি বাংলাকে বলেন, তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবর যে চিঠি পাঠানোর কথা ছিল সেটি প্রস্তুতির কাজ চলছে। 2-1 দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে বলে আশা করছেন তারা, বলছিলেন মিস্টার ফরিদি। আমরা ওই চিঠি কমপ্লিট করছি এবং ওটা যখন আমরা পেশ করব তখন আমরা এটা আপনাদেরকে বলতে পারবো। কালকে আমরা যে ব্রিফ দিয়েছিলাম, এরপর আমরা আরো অগ্রসর হয়ে পরবর্তী ব্রিফ আপনাদেরকে দিতে পারবো। আপনারা কি আজকালকের মধ্যেই দেখা করার কথা ভাবছেন? আশা করছি। এদিকে এই প্রস্তাব এবং ইসলামী দল ও চিন্তাবিদদের ভাস্কর্য নির্মাণের বিষয়ে বিরোধিতার জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এ বিষয়ে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। তবে গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার মতো মূলনীতিকে ভিত্তি করে তৈরি করা সংবিধান অনুযায়ী দেশ চলবে এবং এদেশে থাকতে হলে তা মানতে হবে বলে মন্তব্য করেন মিস্টার হানিফ। তাদের যে বিষয়গুলো তারা দাবি করেছেন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন এইগুলোকে যথাযথভাবে বিচার বিবেচনা করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা বলতে পারি সংবিধানের আলোকে রাষ্ট্র চলবে। যারা ইসলামের কথা বলেন, যে সংগঠনের পক্ষে কথা বলেন না কেন, প্রত্যেকে সংবিধান অনুযায়ী তাকে চলতে হবে। এই দেশে বাস করতে হলে পারে তাকে সংবিধান মেনে চলতে হবে। যারা সংবিধান মানতে যাদের অসুবিধা আছে তাদের এই দেশে থাকার কোনো নৈতিক অধিকার আছে বলে জনগণ মনে করে না। নিজের বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধ করে তুলতে এক বিন্দুও পিছপা হয় না, বলছিলেন মিস্টার কাদের। একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে চুপ করে থাকবে না। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন।
এ বিষয়ে সরকারের এক মন্ত্রী বিবিসি বাংলাকে বলেছেন, উদ্ভূত এই পরিস্থিতি সামাল দেয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সহিংসতার বিষয়গুলো সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। আর পুরো বিষয়টি নিয়ে সমাধানে আসার পথ হচ্ছে উভয় পক্ষের আলোচনায় বসা, বলছিলেন মিস্টার চৌধুরী। সরকার দুভাবে মোকাবেলা করতে পারেন। একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি দাবি তুলতে পারেন, কিন্তু আপনি যখন নিজের হাতে আইন তুলে নিয়ে ভাঙতে যাবেন, সেটা কিন্তু বেআইনি। আর বেআইনি কোনো কিছু ফেস করা, এটা তো সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপার। যারা আলেম ওলামারা তারা তাদের দাবি দিচ্ছেন, সেই দাবি নিয়ে আলোচনা হবে, সেই দাবি নিয়ে বিতর্ক হবে, এমনকি সেই দাবি নিয়ে তারা বড় বড় মাহফিল করছেন। সবই আমি মনে করি একটি পথ, সেটা হলো শান্তিপূর্ণভাবে এটির সমাধান করা। ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অবস্থান ছাড়াও ইসলামী দলগুলোর 5 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইসলামের নবীর প্রতি অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি এবং মামলা প্রত্যাহার এবং শব্দ দূষণের অজুহাতে লাউড স্পিকার ব্যবহারের ব্যাপারে নির্দেশনা প্রত্যাহার। মুন্নি আক্তার। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। ভেনেজুয়েলার জনগণ আজ নতুন এক জাতীয় পার্লামেন্টের জন্য ভোট দিচ্ছে, যাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক দলেরই প্রাধান্য থাকবে, কারণ অধিকাংশ বিরোধী দলই এই নির্বাচন বয়কট করছে। প্রেসিডেন্ট মাদুরো এবং বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর মধ্যে 2 বছর ধরে ক্ষমতার দ্বন্দ্ব চলার পর এই নির্বাচন হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ আবার বাড়তে থাকায় দেশটির সতর্কতার স্তর দ্বিতীয় সর্বোচ্চ মাত্রায় উন্নীত করা হয়েছে। আগামী 3 সপ্তাহের জন্য রাজধানী সোল এবং আশেপাশের এলাকায় নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। প্রধানমন্ত্রী চুং সিয়ে কিউন বলেছেন, গত সপ্তাহে সংক্রমণ প্রতিদিন 500-র বেশি করে বেড়েছে এবং দক্ষিণ কোরিয়া এখন কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ের এক সংকটকালের সম্মুখীন। আফগান তালেবানের একজন মুখপাত্র বলছেন, মার্কিন দূত জালমে খালিলজাদের সাথে তালেবানের উপপ্রধান মোল্লা বারাদার এবং প্রধান আলোচক আব্দুল হাকিমের এক বৈঠক হয়েছে। তাদের মধ্যে আফগান সরকার ও তালেবানের শান্তি আলোচনা নিয়ে কথা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আফগান সরকার এখন চাইছে যেন তালেবান যুদ্ধবিরতি করতে সম্মত হয়। গত কয়েক মাসে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি একটি খুবই বিতর্কিত রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে যাচ্ছেন। 3 দিনের এই সফরে তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাথে কথা বলবেন। ইউরোপীয় কূটনীতিকদের সাথে বৈঠক করার পর মিশরের যে 3 জন শীর্ষ মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছিল, তাদের বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, তাদের মহাকাশ অনুসন্ধানী যানটি চাঁদকে প্রদক্ষিণকারী নভোযানের সাথে সফলভাবে সংযুক্ত হয়েছে এবং চাঁদ থেকে আনা প্রায় 2 কিলোগ্রাম পাথর ও মাটির নমুনা মূল নভোযানে পৌঁছে দিয়েছে। 1976 সালের পর এই প্রথম কোনো দেশ চাঁদ থেকে নমুনা সংগ্রহ করল। চীন বলছে, চাঁদের কক্ষপথে এটি তাদের প্রথম সফল মহাকাশ অভিযান। ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান আলোচকরা ব্রাসেলসে আজ আবার ব্রেক্সিট বাণিজ্য আলোচনা শুরু করবেন। যে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এখনও আটকে আছে সেগুলো হলো মাছ ধরার কোটা, প্রতিযোগিতার নিয়মাবলী এবং ভবিষ্যতে বিবাদ সমাধানের পন্থা। অমীমাংসিত এসব বিষয় নিয়ে মতৈক্যে পৌঁছানোর সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে। মিজানুর রহমান খান। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। ম্যাচ খেলার জন্য ফিট মাশরাফি বিন মুর্তুজা, এমন একটি খবর এসেছে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। আজ সকালে ফিটনেস পরীক্ষা দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি। এরপর কোভিড পরীক্ষার জন্য নমুনা জমা দেন তিনি। বঙ্গবন্ধু টি-20 লিগে কোন দলের হয়ে খেলবেন তিনি সেটা এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই ফরচুন বরিশাল, জিএমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফিকে দলে পেতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টটির আয়োজকদের কাছে। খুব অল্প সময়ের নোটিশে বাতিল হলো দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।
3 ম্যাচের এই ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে হোটেল থেকে খবর পাওয়া গেছে যে কোভিড পরীক্ষায় পজিটিভ এসেছে হোটেলের কোনো স্টাফের। এরপর ক্রিকেট সাউথ আফ্রিকা ও ইংলিশ ক্রিকেট বোর্ড খুব অল্প সময়ের মধ্যে ম্যাচটি বাতিল ঘোষণা করে দেয়। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ও 134 রানের একটি জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ও দ্বিতীয় ইনিংসে 138 ও 247 রান করে অল আউট হয়ে গেছে। নিউজিল্যান্ডের হয়ে 251 রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কেইন উইলিয়ামসন। ওদিকে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিরিজটি এখন চলছে, যেখানে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে যে কে সেরা ব্যাটসম্যান এই প্রজন্মের, বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ। 3 ওয়ানডে ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করে স্টিভ স্মিথ একটি জবাব দিয়েছেন। বিরাট কোহলিও 2টি 50 করেছেন। বাংলাদেশের একজন ক্রিকেট ধারাভাষ্যকার ও সাংবাদিক মাজারউদ্দিন অমির কাছে জানতে চেয়েছিলাম বিরাট কোহলি ও স্টিভ স্মিথ আলোচনার বিষয় কেন। এইটা দেখেন ক্রিকেটের জন্য অবভিয়াসলি খুব ভালো। আপনি ওয়ার্ল্ডের আগে একটা সময় ছিল যেমন মানে লারা তেন্ডুলকার সব ফেজেই কিন্তু একটা করে এরকম কম্প্যারিজন চলতো, এবং ইনফ্যাক্ট ফুটবলে আপনি দেখেন মেসি রোনাল্ডো। এদিক থেকে ওয়ার্ল্ড ক্রিকেটের দুজন টপ ক্লাস প্লেয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দুইজনের টেকনিক বলেন আর খেলার স্টাইল বলেন, দে হ্যাভ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল স্টাইল। স্টিভেন স্মিথ পুরাই আনঅর্থোডক্স, আর বিরাট কোহলি এখানে আবার পুরো কপি বুক, প্লাস খুবই মানে ফাইটিং ক্যারেক্টার। দুইজন টোটালি ডিফারেন্ট। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এই ধরনের প্লেয়ার মানে এটা তো সবসময় আপনার নতুন জেনারেশন আসার ক্ষেত্রে, আগে আমরা ছোটবেলায় দেখতাম লারার কথা বলতাম, কেউ তেন্ডুলকার হতে চাইতো, কেউ দ্রাবিড় হতে চাইতো। বাংলাদেশে এখনও আলোচনার বিষয়ের মধ্যে আছে গত রাতের ইউরোপিয়ান ফুটবল, যেখানে কাদিজ বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে বার্সেলোনার খেলোয়াড়দের পায়ে 82% সময় বল ছিল এবং বার্সেলোনা গোলে শট নেয় 8 বার, কাদিজ নেয় মাত্র 3 বার। স্পেনের উপকূলীয় শহরের দল কাদিজ চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদকেও হারিয়েছে। এর আগে 2015 সালে কাদিজ রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের একটি ম্যাচে 3-0 গোলে হারায়। তবে গতকাল সেভিয়াকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া গত রাতে হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড লন্ডনে ওয়েস্ট হ্যামের বিপক্ষে 3-1 গোলের একটি জয় পেয়েছে। চেলসি লিডস ইউনাইটেডকে হারিয়েছে 3-1 গোলে। বার্নলে ড্র করেছে এভারটনের সাথে 1-1 গোলে। আজ বাংলাদেশ সময় রাত 10:30টায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম ও আর্সেনাল মুখোমুখি হবে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন। ভারতে বিতর্কিত 3টি আইন বাতিলের দাবিতে কৃষকরা গত 10-12 দিন ধরে যে তুমুল আন্দোলন করছেন, তার প্রতি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শিখ সম্প্রদায়ের লোকজন জোরালো সমর্থন জানাতে শুরু করেছেন। নিউ ইয়র্ক থেকে লন্ডন, টরন্টো থেকে সান ফ্রান্সিসকো, অকল্যান্ড থেকে বার্লিন, এই সপ্তাহান্তে বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাসের সামনে শিখরা বিক্ষোভ দেখাচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যেই এই কৃষক আন্দোলনকে সমর্থন করে একাধিক বিবৃতি দিয়েছেন। ব্রিটেন, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের শিখ রাজনীতিকরাও প্রকাশ্যেই তাদের সংহতি জানাচ্ছেন। ভারতে কৃষক আন্দোলনের প্রতি প্রবাসী শিখদের এই সমর্থন কেন? এ নিয়ে দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। চাষি ও মেহনতি জনতার সমর্থনে দিল্লিতে এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু এবার এই আওয়াজ উঠছে সুদূর কানাডার টরন্টোতেও, কিংবা নিউ ইয়র্কে, কিংবা নিউজিল্যান্ডের অকল্যান্ডেও। ভারতের নরেন্দ্র মোদী সরকার দেশের কৃষকদের সঙ্গে, বিশেষ করে পাঞ্জাবের চাষিদের সঙ্গে প্রতারণা করেছে বলেই এই শিখ বিক্ষোভকারীদের দৃঢ় বিশ্বাস। ਜਦੋਂ ਆਪਾਂ ਸੁਣਦੇ ਆ ਕਿ ਸਾਡੇ ਕਿਸਾਨ ਵੀਰ ਇੰਨੀ ਠੰਡ ਦੇ ਵਿੱਚ ਬਗੈਰ ਘਰਾਂ ਤੋਂ ਮਤਲਬ ਟਰਾਲੀਆਂ ਦੇ ਵਿੱਚ ਤੇ ਉੱਤੋਂ ਸਰਕਾਰ ਉਹਨਾਂ ਦੇ ਠੰਡਾ ਪਾਣੀ ਪਾ ਰਹੀ। টরন্টোতে এই শিখ মহিলা যেমন বলছিলেন, ডিসেম্বরে দিল্লির প্রবল শীতের মধ্যেও ট্রাক্টরে চেপে যে কৃষকরা প্রতিবাদ জানাতে এসেছেন, তাদের উপর একটা সভ্য সরকার কিভাবে জলকামান দিয়ে ঠান্ডা জল ছেটাতে পারে। শীতের দিনগুলোয় তারা যাতে লম্বা সময় ধরে আন্দোলন চালাতে পারেন, তাই আমরা কানাডা থেকে তাদের জন্য গরম জামাকাপড়, কম্বল ইত্যাদি পাঠাচ্ছি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যার ক্যাবিনেটে একাধিক শিখ সদস্য আছেন, ইতিমধ্যেই ভারতের আপত্তি অগ্রাহ্য করে একাধিকবার ওই আন্দোলনকে সমর্থন করেছেন। টরন্টো, ভ্যাঙ্কুভার সহ কানাডার বিভিন্ন শহরে শিখরাও পথে নেমেছেন। ওদিকে সান ফ্রান্সিসকোতে শিখরা গলায় সবুজ কাপড় জড়িয়ে শনিবার জড়ো হয়েছিলেন ভারতীয় কনসুলেটের সামনে। তাদেরই একজন জগমিত সিং বলছিলেন, সবুজ হল কৃষি ক্ষেতের প্রতীক, ফসলের প্রতীক।
যে কৃষকরা তাদের অধিকার আদায়ের জন্য পথে নেমেছেন তাদের প্রতি সংহতি জানাতেই তারা আজ সবুজকে আপন করে নিয়েছেন। This was just a pure outpouring of emotion of people. Most of our families, our cousins, our brothers, sisters. নিউ ইয়র্কের আন্দোলনে অংশ নেওয়া মনিন্দর সিং আবার ব্যাখ্যা করছিলেন, এটা আসলে বিশ্বজোড়া শিখদের আবেগের বহিঃপ্রকাশ, কারণ তাদের ভাই বেরাদার, আত্মীয় পরিজন কিংবা মা বাবারাই আজ দিল্লিতে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ফ্রন্ট লাইনে। রবিবার সকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডেও ভারতে কৃষকদের প্রতি সংহতি জানিয়ে জড়ো হয়েছিলেন বেশ কয়েক হাজার শিখ। স্থানীয় গুরুদুয়ারাতে স্বেচ্ছাসেবী তরুণ তরুণীরা তাদের জন্য পোস্টার তৈরি করেছেন, লঙ্গরেরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে পুরো উইকেন্ড জুড়ে শিখদের গাড়ির মিছিল বেরিয়েছে। হংক ফর ফার্মার স্লোগান দিয়ে কৃষকদের জন্য শিখ চালকরা ক্রমাগত হর্ন বাজিয়ে গেছেন। सारे नूं भी बेनती है कि खास करके जिहड़े नौजवान आ रहे हैं कि प्लीज जिस तरह किसान है कि अपनी इंडिया विच प्रोटेस्ट कर रहे हैं उसी डेकोरम डिसिप्लिन दे नाल। বে এরিয়াতে আন্দোলনের আহ্বায়ক রাগিনী কাউর অবশ্য বলছিলেন, দিল্লিতে যেভাবে কৃষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন ঠিক সেভাবেই আমেরিকায় শিখ যুবকরাও শৃঙ্খলা রক্ষা করেই আন্দোলনে সংহতি জানাচ্ছেন। আজ রবিবার লন্ডনেও ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ জানাচ্ছে যুক্তরাজ্যের বহু শিখ সংগঠন। ਬਹੁਤ ਸਾਰੇ ਐਮਪੀਜ਼ ਨੇ ਸ਼ਮੂਲੀਅਤ ਉਹਨਾਂ ਦੀ ਸੀ ਅਤੇ ਇਸ ਦੇ ਨਾਲ ਸਿੱਖ ਸੰਸਥਾਵਾਂ ਜਿਵੇਂ ਕਿ ਸਿੱਖ ਕਾਉਂਸਲ UK, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অফ ব্রিটিশ সিক্স। ব্রিটেনে লেবার পার্টির শিখ এমপি তন্মনজিৎ দেশীয় ঘোষণা করেছেন, ভারতে কৃষকরা যাতে ন্যায় বিচার পান সেজন্য এই আন্দোলনে তাঁর সমর্থন আছে। ব্রিটিশ পার্লামেন্টে আরও বহু এমপিও ভারতের আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাচ্ছেন। তাকি কিসানাं ਨੂੰ ইনসাফ মিলে। শুভজ্যোতি ঘোষের পাঠানো রিপোর্ট শুনছিলেন। তিনি এখন টেলিফোনে আমার সাথে যোগ দিচ্ছেন দিল্লি থেকে। শুভ, এই যে কৃষক আন্দোলনের প্রতি প্রবাসী শিখ সম্প্রদায়ের এই যে সমর্থন এবং বিক্ষোভ, সেটা নরেন্দ্র মোদীর সরকারকে কতটুকু ঝামেলায় ফেলেছে বা কতটুকু চিন্তায় ফেলেছে? বলা যেতে পারে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে। তার কারণ বিশ্বজুড়ে এতগুলো ইন্ডিয়ান হাই কমিশন বা কনসুলেটের সামনে শিখরা প্রতিবাদ জানিয়েছেন, এতগুলো ওয়েস্টার্ন ক্যাপিটালে বা পাশ্চাত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে, যেটা ভারতের জন্য আন্তর্জাতিকভাবে অবশ্যই একটা অস্বস্তিকর বিষয়। আপনার নিশ্চয়ই মনে আছে গত শীতে, গত ডিসেম্বরে যখন ভারত নাগরিকত্ব আইন পাশ করেছিল, তারপরও ভারতে যেমন প্রতিবাদ হয়েছিল তেমনি ভারতের বাইরেও বিভিন্ন শহরে কিন্তু ভারতীয় বংশোদ্ভূতরা বিশ্বের বিভিন্ন শহরে দূতাবাসের সামনে প্রতিবাদ জানিয়েছিলেন। অনেকটা একই ধরনের জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে এই শীতেও, তবে এই আন্দোলনটা করছেন মূলত শিখরা। দেশের একটা সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যখন সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের একটা আন্দোলনে সমর্থন জানান, সংহতি জানান, আন্তর্জাতিকভাবে অবশ্যই ভারতের জন্য সেটা একটা অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, ভারত, জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী যখন এই আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দেন, তারপর ভারত বলেছিল এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে আপনার নাক না গলানোই ভালো। তারপরে কানাডার হাই কমিশনারকে, যিনি দিল্লিতে নিযুক্ত, তাকে ডেকে প্রতিবাদও জানানো হয় ভারতের তরফে। এরপরও কিন্তু মিস্টার ট্রুডো এই আন্দোলনকে সমর্থন করে আবার বিবৃতি দিয়েছেন। ফলে এটা যে ভারতের অভ্যন্তরীণ বিষয় আর থাকছে না, সেটা এই ঘটনাগুলোতে স্পষ্ট। শুভ, আপনাকে ধন্যবাদ। আপনাকে থামাতে হচ্ছে সময়ের জন্য। ভুটান চাইলে বাংলাদেশের 3টি সমুদ্র বন্দরের যে কোনোটি এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারবে। আজ ভুটানের প্রধানমন্ত্রীর সাথে এক টেলিকনফারেন্সিংয়ের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানকে এই সুবিধে দেওয়ার অঙ্গীকার করেছেন। সে সময় দুই দেশের মধ্যে শুল্ক মুক্ত বাণিজ্যের একটি চুক্তিও হয়েছে। ঢাকার স্টুডিও থেকে এই বিষয়ে বলতে যোগ দিচ্ছেন সাইদুল ইসলাম, সংবাদদাতা। সাইদুল, এই যে ভুটানকে বাংলাদেশ তার বন্দর, বিমানবন্দর ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ভুটান সেটা কতটা ব্যবহার করতে পারবে, ধারণাটা কি? শাকিল, শুধু বিমানবন্দর নয়, বাংলাদেশের যে 3টি সমুদ্র বন্দর রয়েছে সেই 3টিও সমুদ্র বন্দরও ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন যে ভুটান চাইলে এই বিমানবন্দর এবং এই বন্দরগুলো ব্যবহার করতে পারবে। এবং এখানে আপনাকে বলে রাখা ভালো যে বাংলাদেশ বিশ্বের অনেক দেশেই শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকলেও এই বাংলাদেশে কোনো দেশকে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য সুবিধা দেওয়ার ঘটনা এটাই প্রথম। ভুটানকে প্রথম দেওয়া হলো, আর 11টি দেশের সঙ্গে এরকম আলোচনা চলছে বলে বলা হচ্ছে। আপনি যেটি জানতে চেয়েছিলেন, ভুটানের এইসব
এইসব সুবিধা নিতে ভুটান খুবই আগ্রহী। নানা আলোচনায় বিভিন্ন সময় ভুটান তাদের সে আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু ভুটান এবং বাংলাদেশের মাঝখানে ভারতের ভূখণ্ড থাকায় ভুটানকে সুবিধা নিতে হলে অনেকটা ভারতের উপরও নির্ভর করতে হবে এবং বাংলাদেশ থেকে যেসব পণ্য নেবে সেগুলো ভারত হয়েই ভুটানে প্রবেশ করবে বা ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে আসবে। ফলে এখানে ভারতের একটা অনুমতি বা সংশ্লিষ্টতার ব্যাপার থাকায় এইসব বিষয়ে অনেকদিন ধরে আলোচনা হলো, এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে ভুটানের পক্ষ থেকে এই আগ্রহ এবং বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ থাকায় ভারতের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে হয়তো এই বিষয়টি একটি কার্যকরের প্রক্রিয়ার দিকে দুদেশই এগোতে পারে। সাইদুল, আপনাকে ধন্যবাদ। ফেসবুকে আজ কি নিয়ে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে, এ নিয়ে আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সামাজিক মাধ্যমে আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি ফয়সাল তিতুমির। নীলা, গত কদিন ধরেই কিন্তু সামাজিক মাধ্যমে একটাই ইস্যু সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে, সেটা হচ্ছে ভাস্কর্য ইস্যু। এটাই কিন্তু নতুন করে আলোচনা এসেছে কুষ্টিয়ায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সিসিটিভি ভিডিওটি আজ সোশ্যাল মিডিয়ায় বেশ শেয়ার হচ্ছে। এ নিয়ে আমাদের অনুষ্ঠানে কিছুক্ষণ আগেই বিস্তারিত শুনেছেন আপনারা। সিসিটিভির ভিডিওটি শেয়ার করে অনেকেই এই ভিডিও নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করতেও দেখা যাচ্ছে। যেরকম নাইমুন হাসনাত লিখেছেন, এটা সিসিটিভির ফুটেজ কিভাবে হয়, সিসিটিভি কিভাবে নড়াচড়া করে। অনেকটা একই ধরনের মন্তব্য মোহাম্মদ মোশাররফ শিকদারের। তিনি লিখেছেন, কিছুটা রহস্যময় মনে হয়। অন্যদিকে সোহেল রাজ লিখেছেন, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিধান নিশ্চিত করা হোক। এরকমই কিন্তু নানান তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আজ বাংলাদেশকে ভুটান স্বীকৃতি দেওয়ার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী বলেছেন, ভুটান চাইলে বাংলাদেশের 3 সমুদ্র বন্দরের যে কোনোটি এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এই খবরটিও কিন্তু নীলা আলোচনায় আছে। প্রায় 50 বছর আগে এই দিনে প্রথম দেশ হিসেবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভুটান, আর আজ স্বীকৃতি দেওয়ার ওই বর্ষপূর্তিতে এক টেলিকনফারেন্সে দুই দেশের বাণিজ্য সচিব নানা চুক্তিতে সই করেছেন। এতে যোগদান ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় মতিউর রহমান লিখেছেন, খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আর মাশরাফি আবরার বলছেন, ভুটানের মতো প্রতিবেশী আমাদের দরকার। আবার তাওমিন হাসানের মন্তব্য, খুব দানশীল এক দেশ নিজের দেশের জনগণকে ট্যাক্স ভ্যাটের বোঝা বাড়িয়ে অন্য দেশকে সুবিধা দিচ্ছে। বোঝা যাচ্ছে তিনি খানিকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আর হাসান নামে একজন লিখেছেন, যারা এটা নিয়ে সমালোচনা করছেন তারা কি জানেন না যে যত জাহাজ আমাদের বন্দরে আসবে আমাদের সরকার সেই অনুযায়ী ট্যাক্স পাবে, বন্দরের কর্মকর্তারাও বেতন পাবে। অন্যদিকে তেলবাহী 4টি ট্যাঙ্কার লাইনচ্যুত। সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। প্রায় সব সংবাদ মাধ্যমে আসে এই খবরটি কিন্তু বেশ শেয়ার হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর এই খবরটি নিয়ে পিবি আকাশের মন্তব্য, বারবার তেলের বগির দুর্ঘটনা ভাবনার বিষয়। আর মাহবুবুল হকের মন্তব্য, তেল চুরির কৌশল। সোহেল মুস্তাফিজ লিখেছেন, লাইন খুবই দুর্বল, ট্রেনের মান বাড়লেও লাইন উন্নত হয় নাই। আর মোহাম্মদ ইশতিয়াক আহমেদ লিখেছেন, কয়দিন পরপর সিলেট লাইনে দুর্ঘটনা ঘটে, আসলেই আমাদের দুঃখ দেখার কেউ নাই। আসলে নীলা, কদিন আগে কিন্তু সিলেট আলোচনায় ছিল যখন লোডশেডিং এর কবলে পড়েছিল এই শহরটি। একদম ঠিক। মেহজামিন নাজনীন মিতু লিখেছেন যে সরকারের উচিত আরও সচেতন হওয়া, বারবার অ্যাক্সিডেন্ট দেশের লস। এদিকে আজ স্বৈরাচার পতন দিবস এবং এই নিয়ে বিভিন্ন খবরাখবরও কিন্তু আছে আলোচনায়। বিশেষ করে বিবিসি বাংলার প্রতিবেদন, বুকে পিঠে স্লোগান লেখা নূর হোসেনের ছবির নেপথ্য কাহিনী, এটি বেশ শেয়ার হচ্ছে। ঠিক তাই। এবং এই খবরের নিচে বিবিসি বাংলার ফেসবুক পাতায় আজিজুর আজাদ নামের একজন লিখেছেন, এটা স্রেফ জীবন নিয়ে খেলা। কিছু মানুষ অতি আবেগে বেঘরে প্রাণ দেয় আর অসৎ রাজনীতিবিদরা ফায়দা লটে। আর আলমগীরের মন্তব্য, যুগ যুগ ধরে স্বৈরাচারগুলো পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু ক্ষমতার জোরে কিছুদিন টিকে থাকলেও মৃত্যুর সময় তাদের কপালে কিছুই জোটেনি। মোহাম্মদ হাশিমের মন্তব্য, যেই গণতন্ত্রের কথা বলছেন সেই গণতন্ত্র কি এখন আছে, এরকম প্রশ্ন তুলেছেন তিনি। আর জসিম হোসেন লিখেছেন, আজকের এই দিনে নূর তোমায় মনে পড়ে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এরকমই নানান মন্তব্য দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্ব শিক্ষক পুরস্কার বা গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের স্কুল শিক্ষক রণজিৎ সিং দিশালেকে। এই খবরটিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। মূলত সেখানে আদিবাসী অধ্যুষিত এলাকায় নারী শিক্ষার বিস্তারের জন্য এই পুরস্কার পেলেন তিনি যে $10 লাখ পুরস্কার পেয়েছেন সেটার অর্ধেক অর্থ এরই মধ্যে দান করে দিয়েছেন। আর এ নিয়ে সজীব আহমেদ লিখেছেন, একজন ভালো শিক্ষক মানব গড়ার কারিগর, হাজার সালাম তাদের যারা বিনা স্বার্থে শিক্ষা পেলেন। শাখাওয়াত জাকারিয়া মন্তব্য করেছেন, এ তো নোবেল পুরস্কারের থেকে দামি। আর ইয়ামিন রকির মন্তব্য, শিক্ষক এমনই হওয়া উচিত, শ্রদ্ধা নিবেদন আপনার উপর। তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
এখনকার প্রধান খবর, কুষ্টিয়ায় শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় স্থানীয় একটি মাদ্রাসার 4 জনকে আটক। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশের সময় রাত 10:30টায়, ভারতে 10টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.